রাইসা হাতের ইশারা করে ওর মাকে থামিয়ে দিয়ে বলল, মা, তুমি থামবে? এসব কথা কেন তুমি শুরু করলে আবার? আর যেটা সত্যি সেটা কেন বলছো না? আমার এখানে ভালো লাগছে না, তাই আমি থাকছি না, এটাই। আর সব থেকে বড় কথা হলো, যখন ভালো লাগবে তখন আবার আসবো। হয়তো সেদিন আর আরিশকে পাবো না। কথাটা কেউ শুনতে না পেলেও আরও ঠিক বুঝতে পেরেছে যে সেরকমই কিছু বলেছে রাইসা। দেখ রাইসা, আমার মনে হয় তুই যদি আরু পাখির ওপর রাগ করে চলে যাস তাহলে সেটা খুব ভুল করছিস। রাইসা সামনে এগিয়ে আরুকে জড়িয়ে ধরলো, তারপর ফিস ফিস করে বলল, হয়তো আমার ভাগ্যে তুই নেই, তাই তৃতীয় ব্যক্তি হয়েও তোর মনের মাঝে প্রবেশ করতে পারলাম না। সেখানে যে কেবল তোর আরু পাখিরই স্থান। আরুষিকে ছেড়ে বলল। ভালো থাকিস। বলেই আরুষের দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল রাইসা। ওর সাথে সাথে রেনু খানও বেরিয়ে গেলেন। আনিকা খান কাঁদছেন। যতই হোক নিজের বোন আর বোনঝি ওরা হয়। হাজার ভুল করলেও ভুলটা মনে নিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। উনি নিজেও জানেন যে আরুষের কোনো দোষ নেই, তবুও ওনাদের আজকে চলে যাওয়ার কারণে খুবই কষ্ট হচ্ছে। গোটা বাড়ি যেন কেমন নিস্তব্ধ থমথমে করছে। সব কিছু যেন আরুর মাথার উপর দিয়ে গেল। যে সমস্ত কাজে ওর হাতই নেই সেই সমস্ত কাজে দোষারোপিতও হলো। সকলে খেলেও আরু না খেয়ে উপরে চলে গেল। ওর তো কোনো দোষ নেই। নিজের স্বামীকে ভালোবেসে তার জন্য যদি কিছু করা অপরাধের হয়, অন্যায়ের হয়, তাহলে সেই ভুল আরও হাজার বার করতে পারে। মন মারা হয়ে জানলার দিকে তাকিয়ে বাড়িটা দেখছে এক মনে। দূরের আম গাছে দুটো পাখি বসে আছে পাশাপাশি। কত সুন্দরই না লাগছে তাদের দুজনকে একসঙ্গে, যেমনটা ওর আর আরিশকে লাগে একসঙ্গে থাকলে। এখন খুব কষ্ট হচ্ছে আরুর, তবে কেন তা জানেই না। কারোর ওপর অভিমান নাকি অন্য কিছু, নাকি ওকে অপমান করছে তাই দুঃখ। আসল কারণটা কিছুই বুঝে উঠতেই পারছে না। আজকে আহানের কথা মনে পড়ছে খুব। আগে ওর বাবা যখন ওকে কথা শোনাতেন তখন আহান প্রতিবাদ করতো ওর হয়ে। অনেক দিন হলো আহানের সঙ্গে কথা হয়ই না। রাগ করে আহান আর ফোন করেইনি আরুকে। ছোটবেলায় ওদের মা একই রঙের আর একই ধরনের দুটো গেঞ্জি এনে দিয়েছিলেন। সেটা পরেই ওরা একটা ছবি তুলেছিল। ছবিটা ওর জামা কাপড়ের মধ্যে রাখা আছে। আজকে খুব দেখতে ইচ্ছে করছে ছবিটা, তাই আরও একটা দীর্ঘ শ্বাস নিয়ে ছবিটা আনতে গেল। তখনই খসখস করে একটা জিনিস হাতে পড়তেই সেটার মধ্যে কী আছে জানার জন্য বার করতে গিয়েই দেখলো একটা কাগজ। তাতে কিছু লেখা আছে। লেখাগুলো বাংলাতে নয়, ইংরেজিতে লেখা, তবে উচ্চারণগুলো বাংলাতেই। আসলে সেটা কি তা জানার জন্যই চিঠিটা খুলতেই অবাক হলো আরও। ডিয়ার আরুষি, জানো তো, তুমি বড্ড বেশি লাকি, যার জন্য তুমি আয়ুষের মতো একজন লাইফ পার্টনার পেয়েছো। আমি ওকে খুব ভালোবাসি, তবে একজন তৃতীয় ব্যক্তি হয়ে। একজন তৃতীয় ব্যক্তি প্রত্যাখ্যিত হয় একটা সম্পর্ক থেকে। যদিও বা আমারই ভুল ছিল তোমাদের মাঝে গিয়ে ভালোবাসা আদায়ের ব্যর্থ চেষ্টা করার। আরিশকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি, তবে একসাথে বড় হওয়া শুরু হতে না হতেই বহু দূরে চলে গেলাম ওর থেকে। 11 বছর বয়স থেকে ক্যালিফোর্নিয়াতে থাকি ফ্যামিলির সঙ্গে। আরিশের সঙ্গে বন্ধুত্বটা ছিল সম্পূর্ণ অন্য ধরনের। ওকে ছেড়ে আসতে কষ্ট হয়েছিল। তখন এই আবেগ ভালোবাসা কী তা ঠিক বুঝতাম না, তবে এখন বুঝি। যখন শুনেছিলাম আরিশের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, কোনোভাবেই সহ্য করতে পারিনি। মনে হচ্ছিল সব কিছু শেষ করে দেই। তোমার উপর রাগ হয়েছিল। ভাবলাম যে যে করেই হোক আরিশের জীবন থেকে তোমাকে সরাবই। কিন্তু যখন দেখলাম ও তোমাকে খানিকটা হলেও ইগনোর করছে, তা দেখে ভাবলাম কাজটা সহজ হবে। কিন্তু ওর বাইরের ইগনোরের থেকে বেশি কেয়ার ছিল তোমার প্রতি। সেটা আমার চোখে পড়েনি প্রথমে। আমি সেগুলো আনতে চাইনি। তাহলে বলি, সেদিন যখন আরিশের অফিসে গেলাম তখন আমি বাইরে অপেক্ষায় ছিলাম তুমি কখন বেরোবে। তুমি বের হতেই অফিসে ঢুকলাম। তারপর আরিশের সঙ্গে ঘুরতে গেলাম। সেই দিন রাইসা যখন বলল যে আরিশ যেখানে ওকে নিয়ে যাবে সেখানেই যাবে, তখন আরিশ রাইসাকে গাড়িতে করেই নদীর ঘাটে নিয়ে গেল। সেখানেই বড় বড় স্টিমার, জাহাজ আর লঞ্চগুলো দেখতেই মনটা খুশিতে ভরে গেল। আমি জানতাম তুই আমাকে এখন এমন সারপ্রাইজ দিবি এখানে এনে।
আরিশ মুচকি হাসলো, তারপর ওর হাত ধরে লঞ্চে উঠালো। রাইসা মনে মনে খুব খুশি, কারণ যতই চাইছে আরিশকে কাছে আনতে সফল হচ্ছে। আর এখন নিজেকে সফল দেখে খুব খুশি লাগছে। লঞ্চ চলছে, আর হাওয়ার সাথে সাথে আরিশের সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। এক অপূর্ব সৌন্দর্য কাজ করছে আরিশের মাঝে। রাইসা মাঝে মাঝে আরিশের দিকে লজ্জা চোখে তাকাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে আরিশ বলে উঠল, জানিস তো, মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, তবে মেয়েটা বুঝতেই চায় না, বড্ড অবুঝ, অল্প বয়স কিনা, তাই কোনটা ঠিক আর কোনটা ভুল তার মাঝে পার্থক্য করতে পারে না এখনও। সেই জন্যই তো বেশি রাগ করে থাকতে পারি না, নিজেকে কন্ট্রোল করা বড্ড কঠিন হয়ে পড়ে। তবে অনেক চেষ্টা করছি বারবার, কেবল ওকে একটু বোঝানোর জন্য যে যে বাস্তবতাটা আসলে কি। কথাটা শুনেই রাইসা আরিশের দিকে তাকালো। আরিশ আবার বলতে শুরু করলো, জানি না মেয়েটার মধ্যে এমন কি আছে, তবে মেয়েটার বাচ্চা স্বভাব দেখেই ওর প্রেমে পড়েছিলাম। ও সবার থেকে আলাদা। ওর প্রতি আমার ভালোবাসাটাও একটা অব্যক্ত চিঠির মতো, যেখানে হাজার অক্ষরে পরিপূর্ণ থাকলেও তা কখনো পড়ে শেষ করা যাবে না। রাইসা এবার রেগে গিয়েই বলল, তাহলে আমার কি হবে? আমি তো তোকে ভালোবাসি। আমি জানি না, আমি তোকেই বিয়ে করব, তা যে করেই হোক। আরিশ মুচকি হেসে রাইসার দিকে তাকালো আর বলল, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় শুনেছিস? কথাটা শুনেই রাইসা মাথা নিচু করে নিল, কারণ সত্যি জোর করে আর কিছুই পেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুই হাজার চেষ্টা করলেও আমি আরু পাখিকে ছাড়বো না। ও আমার পাঁজরের এক একটা টুকরা। তোর জন্য এটাই ভালো হবে যে তুই একটা পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে নে, যে আমার থেকেও তোকে বেশি ভালোবাসবে। বৃথা একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। রাইসা চুপ করে আছে। আরিশের বলা কথাগুলো বুকে সে বড্ড লাগছে, কিন্তু আরিশ যা বলছে সেগুলো সত্য। জানিস, 16ই এপ্রিলে একবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভার্সিটিতে সবে নতুন নতুন এসেছে, শান্ত স্বভাবের, তবে খুবই বেখেয়ালিপনা আছে ওর মধ্যে। একা একা বাড়ি ফেরার জন্য ভার্সিটির গেট পার হতেই, বড় রাস্তা পার করতেই একটা বাইক এসে পাশ থেকে ধাক্কা মারতেই রাস্তার এক সাইডে পড়ে গেল। মাথা কেটে ক্রমাগত রক্ত বের হচ্ছিল সেদিন, আর হাতে পায়ে চোট পেয়ে সমস্ত জায়গা থেকে ছিটছিট করে রক্ত বেরোচ্ছিল। দূর থেকে সমস্ত দেখতেই মনে হলো জীবনটা আমার মধ্যে আর নেই, সেটা যেন থেমেছিল সেখানেই। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। পরিচয়টা যখন জানতে চেয়েছিল, তখন স্বামীর পরিচয়ে ভর্তি করিয়েছিলাম হাসপাতালে, কারণ আমি ভাবতাম যখন ভালোবাসি তখন ওকে নিজের জীবন সঙ্গিনী বানাবো, এমন একটা উদ্দেশ্য নিয়েই ওকে ভালোবেসেছিলাম। ও সমস্ত বেখেয়ালি ভালোবাসা আমার পছন্দ নয়। যারা এভাবে ছেড়ে চলে যায় তাদেরকে বড্ড ঘৃণা করি আমি। মেয়েটার প্রচুর ব্লাড শরীর থেকে বেরিয়ে গেছিল সেদিন। ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষ খুবই কম, তাই ব্লাড পাওয়াটা প্রচণ্ড টাফ ছিল। ইমিডিয়েট রক্তের প্রয়োজন ছিল ওর। সারা হাসপাতাল তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না একটা মানুষকেও। কেউ সাহায্যের হাত বাড়ায়নি তখন। নিজেকে কেমন পাগল পাগল মনে হয়েছিল তখন। এটাও মনে হয়েছিল যে ওর কিছু হয়ে গেলে আমিও আর বাঁচব না। আরাফকে বলতেই ও বেরিয়ে পড়েছিল রক্তের খোঁজে। সমস্ত ব্লাড ব্যাংকে গিয়েও পেল না। আরাফ সমস্তটাই জানতো। কথাগুলো যখন আরিশ বলছিল তখন আরিশের চোখের কোণে জল জমে এসেছিল। তা রাইসা বেশ ভালোই অনুভব করতে পেরেছে। আরিশের ভালোবাসার কথা শুনে ওর খুব কষ্ট হচ্ছে। বুঝতে চেষ্টা করছে ভালোবাসা কত প্রকার হয়, আর কিভাবে একটা মানুষকে কতটা গভীরভাবে ভালোবাসতে হয়। একটা সময় যখন ব্লাড পেলাম না, তখন মনে হয়েছিল ওর নয়, আমার কিছু একটা হয়ে যাবে। নিজেকে নিয়ে আমি কখনোই ভাবিনি, আর ভাবতেও চাই না কখনো। কেবলই ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। তো তারপর? চোখের কোণ থেকে জমে থাকা জলটা মুছে নি পাগলের মতো হাসতে হাসতে আরিশ বলল, হয়তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমি তখন এতটাই পাগল হয়ে গেছিলাম যে আমার নিজেরই যে ও নেগেটিভ ব্লাড গ্রুপ তা আমি ভুলেই গিয়েছিলাম। ভালোবাসার ডেফিনেশনটা ঠিক কী তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। তবে মজার ব্যাপার কি জানিস তো, আরু পাখি মনে করে যে ওর ভালোবাসার সংজ্ঞাটা আমি ওকে শিখিয়েছি। কি অদ্ভুত তাই না? আমরা হলাম একে অপরের পরিপূরক। স্বয়ং আল্লাহ পাক আমাদের নিজের হাতের তৈরি করে পাঠিয়েছেন। আরিশের কথা শুনে আমার আর সাহস হয়নি একটা শব্দ উচ্চারণ করার। আরিশের ভালোবাসার কথা শুনে আমি সেদিন বাকরুদ্ধ হয়েছিলাম।
তবুও তোমার প্রতি হিংসা হয়েছিল খুব। এমন ভালোবাসা যদি তোমার বদলে পেতাম তাহলে হয়তো পৃথিবীর সবথেকে সৌভাগ্যবতী আমিই হতাম। তোমার কি জানতে ইচ্ছা করে না যে আমি কেন আমার আম্মুর সঙ্গে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম? আমি তো চাইলেই আরিশের কাছে থাকতে পারতাম, তবে কেন থাকিনি? তবে সে যাই হোক, আরিশ তোমাকে বড্ড ভালোবাসে। সেই ভালোবাসার মর্যাদা দিও, আর আশা করব তুমিও আরিশকে খুব ভালোবাসবে আর ভালো রাখবে। তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর ক্ষমা আমি তোমার কাছে চাইবো না, কারণ তুমি নিজেও জানো যে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য সর্বোচ্চ সীমাটাও লঙ্ঘন করা যায়। সেটা তুমিও করো আর আমিও করেছি, তাই আমরা দুজনেই সমপর্যায়, তাই না? তোমার অনেক সরি বলার আছে, আর না আমার তোমাকে। ভালো থেকো। ইতি, রাইসা। কথাগুলোর মাঝে যে রাইসার আরিশকে না পাওয়ার কাতর উক্তি ছিল তা আরুষি প্রতিটা অক্ষরে অনুভব করতে পেরেছে। সত্যি ভালোবাসা এমনই হয়, তা যে পায় সে সব থেকে ভাগ্যবান, আর যে না পায় সে হলো পৃথিবীর সব থেকে হতভাগ্য মানুষ। চিঠিটা পড়ে তার নিজেকে ধরে রাখতে পারল না আরও। আরিশ যে ওকে ভালোবাসে সেটা আরিশ বারবার মানুষের সামনে প্রমাণ না করলেও ওর ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেয় বারবার, কিন্তু ওর অজান্তেই আরিশ এতটা করেছে তা ও আজকে জানতে পারলো চিঠিটা থেকে। রাইসা না বললে ওর জীবনের এমন একটা ঘটনা হয়তো না জানা অধ্যায়ের খাতায় নাম লিখাতো। জীবনটা বড়ই অদ্ভুত। আরও চিঠিটা আঁকড়ে ধরে অনারবত কেঁদেই চলেছে ফুপিয়ে ফুপিয়ে। সঙ্গে সঙ্গে ভালোবাসার হাত দুটো ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নিতে কান্নার মাত্রা দ্বিগুণ হয়ে গেল। আরুকে কাছে টেনে আরিশ আরুর কপালে একটা ভালোবাসার পরও শিখে দিল। ভালোবাসার সুখে আজ কারোর চোখে জল, আবার কারোর চোখে ভালোবাসা না পাওয়ার চোখে জল। কিভাবে জীবনটা পার করে চলেছে ক্রমাগত। বেশিরভাগ সময়টাই এমন হয় যে আমরা যাকে চাই তাকে আর পাওয়াই হয়ে ওঠে না। আর অপ্রত্যাশিতভাবে এমনই একজন মানুষ জীবনে চলে আসে যার প্রতি পূর্বের ন্যায় ভালোবাসাটা ঠিক আর হয়ে ওঠে না। থেকে যায় কিছু ব্যর্থ ভালোবাসার মতো ঘটনা। এইভাবেই দিন পার করছে হাজার হাজার মানুষ, আর নিজেকে সামলিয়ে করছে না পাওয়া ভালোবাসার ভিড়ে। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি কি ভুল করেছি যে আপনি আমার সাথে কথা বলছেন না? তোমাকে অত রাতে গোসল করতে বলেছি আমি, যে তুমি গোসল করতে গেলে? যদি এখন জ্বর কাশি হয় তখন কি হবে? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আরও কান ধরে বলে, আই এম রিয়েলি সরি। আপনি তো জানেন যে আমার ওই অবস্থার বেশিক্ষণ থাকতে ভালোই লাগে না, গোসল না করলে অস্বস্তি লাগে। আরিশ আগের মতোই ড্রাইভিংয়ে মন দিল। আরুর ওপর খুব রাগ করেছে, তাই এখন কথা বলার মুডে নেই। আমি কিন্তু এবার কান্না করে দিব। আরিশ তাও কিছু বলছেই না দেখেই আরুষি এবার আরিশের হাত ধরে ঝাঁকাতেই লাগলো। আরিশের হাত ধরে ঝাঁকুনির ফলে গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গেল সামান্য। আরিশ গাড়িটাকে কোনো রকমে কন্ট্রোল করে আরুষির দিকে রাগি চোখে তাকালো। এখনই তো একটা বড়সড় বিপদ হয়ে যেতে পারতো। আরুষি কাচু মাচু ফেস করে বলল, আপনি তো আমার সাথে কথা বলছেন না, তাই তো আমি এমনটা করলাম। আপনি আমার সাথে কথা বললে আমি কি আর আপনার মতো হাত ধরে ঝাঁকাতাম? একদম চুপচাপ বসে থাকো, না হলে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দেবো মাঝের রাস্তায়। আরুষি আরিশের ধমক শুনে একদম চুপ হয়ে গেল বাচ্চাদের মতো। ভাবলো সত্যি হয়তো আরিশ ওকে গাড়ি থেকে নামিয়ে দেবে। সারা রাস্তায় চুপ করে এসেছে আরও। আরিশের ধমক খেয়ে আরিশের সঙ্গে আর কোনো কথা বলার সাহসই পায়নি। এখন প্রায় রোজই আরিশ আরুকে ভার্সিটিতে দিয়ে আসে। কখনো কখনো আরও একা একাই আসে যখন আরিশ খুব ব্যস্ত থাকে। কলেজের সামনে গাড়ি এসে থামতেই আরও চুপচাপ নেমে গেল। তবে আজকে আরিশকে ও গাড়ি থেকে নামালো। সাধারণত আরিশ গাড়ি থেকে নামিয়েই না, ওকে ড্রপ করে দিয়ে চলে যায়। কিন্তু আজকে গাড়ি থেকে নামতে দেখে অবাক হলো আরও আরিশকে জিজ্ঞাসা করলো, আপনি নামলেন যে? আপনি কি আজকে ভার্সিটির ভিতরে যাবেন? আরুর কথার কোনো উত্তর না দিয়ে আরিশ এবার ভার্সিটির ভিতরেই ঢুকতে লাগলো। আরুষি অবাক হয়ে গেল, কারণ আরিশ ওর কথার উত্তর না দিয়ে ভার্সিটির ভিতরেই যাচ্ছে। ব্যাপারটা ঠিক কী তা এখনও বুঝতেই পারছে না। আরুষি আরিশের সাথে হেঁটে উঠতেই পারছে না।
আরিশ অনেক ফাস্ট হাঁটছে। আরও কোনো ক্রমে দৌড়ে গিয়ে আরিশের পাশে দাঁড়ালো। আরুষিকে দৌড়াতে দেখে আরিশ থেমে গেল। তারপর বলল, এই মেয়ে, তুমি কি পাগল নাকি এভাবে দৌড়াচ্ছ? যদি এখনই পড়ে যেতে তাহলে কি হতো? আরও আরিশের পাশে দাঁড়িয়ে দাঁত বের করেই হাসছে। হেসে হেসে বলল, আপনি আছেন তো আমার খেয়াল রাখার জন্য। আরিশ আবার রাগী চোখে তাকিয়ে নিয়ে আবার হাঁটতে লাগলো। ও জানে আরুর সাথে এই ব্যাপারে কথা বলে ওর কাজই নেই, কারণ এখন বাচ্চামো করাটা ওর স্বভাবে পরিণত হয়ে গেছে। আরিশ আরুর বাচ্চামোটাকে সব থেকে বেশি ভালোবাসে, তবে ওর কেয়ারলেস স্বভাবগুলো একদমই পছন্দ নয়। বয়সের সঙ্গে ম্যাচুরিটিটা এখনও আসেইনি আরুর। সবসময় আরুষকেই আরুর খেয়াল আর যত্নও রাখতে হয়। আরুষি আর কিছু বলতে যাবে তার আগেই আরিশ প্রিন্সিপালের রুমের দিকে ঢুকে গেল। রুমে ক্লাসরুমে একা একা বসে আছে আরু। সানা এখনো আসেনি, আরবের সঙ্গে আসবে আর কিছুক্ষণ পরে। তিথি তো এখন আসতেই পারবে না, কারণ সবে 3 দিন হলো ওর নাহিদ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। এখন হয়তো হানিমুনে ব্যস্ত। এত সব কিছুর মাঝেই আরু বসে বসে বোর হচ্ছে। আজকে যেন পৃথিবীর সব থেকে বোর জিনিসগুলোই আরুর সঙ্গেই ঘুরছে। প্রথমত আরিশ কথাই বলছে না ওর সাথে। তারপর সানা এখনো কেউ আসেইনি। ও হুদায় একা একা বসে আছে। জানলার দিকে তাকিয়ে ভার্সিটির গার্ডেনের দিকে নজর দিল আরুষি। এতক্ষণ লক্ষ্যই করেনি যে ওখানে দুটো দোলনা রয়েছে। মনটা খুশি হয়ে গেল একেবারে তা দেখে। আরিশদের বাড়িতেও রয়েছে, তবে তাতে বেশি উঁচুতে উঠে দোল চড়াই যায় না। আরুষি মনে পড়ল যে এই রকম একটা দোলনা আরুষের বাড়ির পিছনের আম গাছটার নিচে ছিল, যেখানে ছোটবেলায় ও বসে থাকতো আর আহান দোল দিত ওকে। সব কিছুই বয়স বাড়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়, কিছুই বুঝে উঠাই যায় না। আরুষির আর ভাবতে বাকি রইল না যে এরপরে ও কী করবে। ভার্সিটির ক্লাস শেষ হয়ে গেলে বেরিয়ে গিয়ে দোলনাতে চড়বে, না হলে একটা ক্লাস মিস দেবে। বাইরের দিকে অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে আরু। তখনই পরিচিত কণ্ঠের ধমক শুনে সামনের দিকে তাকালো। ক্লাসে সবাই দাঁড়িয়ে আছে, শুধু ও এতক্ষণ জানলার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে গিয়ে ক্লাসে কী হচ্ছে কিছুই ওর কানেই পৌঁছানি। দেখলো ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আরিশ আর তার সঙ্গে প্রিন্সিপাল স্যার। আরও সেদিকে অবাক চোখে তাকিয়ে থাকতে পাশ থেকে সানা একটা চিমটি কাটলো। কি রে, তুই কখন এলি? আর এইসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরও সেই কথা বলার সঙ্গে সঙ্গে আরিশ ধমক দিয়ে বলল, এটা কি তোমার গল্প করার ক্লাস? আরিশের কথা শোনা মাত্রই আরও চোখ দুটো যেন গোল গোল হয়ে গেল। সে ভাবছে এসব উনি কী বলছেন। প্রিন্সিপাল স্যার আরিশের কাজ দেখে একটু মুচকি হাসলেন, কারণ দুজনের মধ্যে যা চলছে তা দেখে কেউ বলবেই না যে তারা হাজব্যান্ড ওয়াইফ। প্রিন্সিপাল স্যার শুকনো কেসে বললেন, আচ্ছা আরিশ, আমি বলি কি, তুমি শান্ত হও। শোনো স্টুডেন্ট, তোমরা সবাই আরিশকে চেনো। আমাদের কলেজের ছাত্র সে। আমাদের কলেজ থেকে সম্বর্ধনা দেওয়া হলো কলেজটা তার হিসেবে। তার জন্য বেশ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানও করা হয়েছিল। আই হোপ তোমাদের সকালের মনে আছে। সকলে একসাথে চেঁচিয়ে বলল। সবার কথা শুনে আরও মুখ ভেঙচি দিল, মনে মনে বলল, নিজের বইয়ের সঙ্গে যে নিরামিষ হয়ে কথা বলে না, সে আবার নাকি ক্লাস টপার। আরিশের কাছে এটার সুযোগ ছিল দেশের বাইরে গিয়ে প্রফেসরি করার। কিন্তু আমাদের সকলের কথা ভেবে, কলেজের স্টুডেন্টের কথা ভেবে আমাদের কলেজের প্রফেসর হিসেবে ক্লাস করাবে। আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ও এলিজেবল। আমার কথাটা আরিশ রেখেছে, তার জন্য আমি খুব খুশি। প্রিন্সিপালের কথা শুনে সব মেয়েরা আরিশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ এতদিন আরিশের উপর সকলে ক্রাশ খেয়েছে একজন সিনিয়র হিসেবে। তবে আজকে একজন টিচার হিসেবে পেয়ে সবাই তাকে গিলে গিলে খাচ্ছে। যদিও বা সবাই জানে যে আরিশ বিবাহিত, তবুও ক্রাশ খেতে সমস্যা কোথায়? প্রিন্সিপালের কথা শুনে আরও অবাক হয়ে গেল। এই ঝটকায় মধ্যে থেকে বেরিয়ে আসতেই পারছে না। সানা ফিসফিস করে বলল, মুখটা বন্ধ কর, না হলে মুখে মাছি ঢুকে যাবে, তারপর সেটা পেটে গিয়ে ভো ভো করবে। সানার কথা শুনে আরু আরিশের দিকে তাকিয়ে মুখটা বন্ধ করে নিল। তারপর সানা কি বলতে লাগলো,
উনি তো আমাকে বলেননি আগে যে এই কলেজের প্রফেসর হিসেবে যোগদান করছেন। সে তো আমিও জানতাম না, তবে এখন বেশ ভালোই হলো। সবাই ভাইয়ার উপর ক্রাশ খাবে, আর তুই হা করে সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবি, কিছু বলতে পারবি না। আরুষি সানার দিকে রাগী চোখে তাকালো। আশা করি তোমরা সবাই ক্লাসে ইনঅ্যাক্টিভ হবে আর আরিশ যা যা বলবে সেগুলো ফলো করবে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রিন্সিপাল আরিশের সঙ্গে হ্যান্ডশেক করে তারপর রুম থেকে বেরিয়ে গেলেন। আরিশ সকলকেই বসতে বলল। সবাই আরিশের দিকে তাকিয়ে আছে। আজকে সে ব্লু কালারের শার্ট পরে এসেছে, যাতে তার সৌন্দর্য আরও বেড়ে গেল। আরিশ এক এক করে সকলের নাম জানতে চাইছে। সবাই নাম বলছে। সানার কাছে আসতেই সানা বলে উঠল, আমি সানা খান। ওকে, বসো। এবার আরুষির পালা। আরুষি উঠছে না দেখে এখন ভীষণ রাগ হচ্ছে আরিশের উপরে, কারণ ক্লাসে ঢুকেই আরিশ তাকে বকাবকি করেছে, আর তার উপরে সকাল থেকে কথাই বলছে না। আবার তার সঙ্গে কলেজে যোগদান করেছে সেটাও বলেনি। আরও খুশি হয়নি তা নয়, খুব খুশি হয়েছে, তবে সেই খুশিটা যেন রাগ দিয়ে চাপা পড়ে গেছে। তাই এই মুহূর্তে মুডটা বেশ গরম আছে। আরুষি উঠছে না দেখেই আরিশ বলে উঠল, আপনাকে কি আবার ডেকে ডেকে তুলতে হবে? আরুষি রাগী মুড নিয়ে বলল, বিনীতে আরশি রহমান, অন্য সময় হলে আরশি বলতে বিনীতে আরিশ খান, তবে আজকে আরিশের সঙ্গে ঝগড়া হয়েছে বলে খান না বলে রহমান বলছে। আরিশ ভ্রু নাচিয়ে বলল, ও আচ্ছা, বেশ, তা বসো। আরিশ ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। তার মধ্যে থেকে তাহিরা বলে, মেয়েটা আরিশের দিকে অনেকক্ষণ ধরে অদ্ভুত এক নজরে তাকিয়ে আছে। আরও ব্যাপারটা লক্ষ্য করেছে, দেখে খুব রাগ হচ্ছে তার। এভাবেই একটা বিবাহিত পুরুষকে দেখার কী আছে সেটা সে বুঝতেই পারছে না। হঠাৎই তাহিরা উঠে দাঁড়ালো, তারপর আরিশকে জিজ্ঞাসা করলো, স্যার, এই কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি, আপনি প্লিজ একটু বলবেন? যদি এখানে এসে বলতেন তাহলে একটু সুবিধা হতো। আরিশ তাহিরার কাছে এলো, তা দেখেই আরও সানাকে বলল, দেখ, তোর ভাই ওই মেয়েটা ডাকতেই চলে এলো। কত লুচু ছেলে একটা, আবার সকলের সামনে আমাকে অপমানও করলো। আরু, এটা ভার্সিটি, আর ভাইয়া প্রফেশনাল কাজের মধ্যে কখনো পারিবারিক সম্পর্ককে এন্টার করতে দেয় না। তাই ভার্সিটিতে এসে ভাইয়ার কাছ থেকে এরকম ব্যবহার পাবি, সেটা ভুলে যা। আরিশের কথা শুনে আরও প্রায় কাঁদো কাঁদোই হয়ে গেল। চোখে জল টল টল করছে। এক পলক পড়লেই হয়তো গড়িয়ে পড়বে। মনে মনে ভাবছে, আর আগের মতন আমাকে ভালোবাসে না। হঠাৎ করে বেল পড়ে গেল লাঞ্চের জন্য। এখন ক্লাস শেষ, তাই চাইলেও আর ক্লাস নিতে পারবে না। এবার বুঝেছো? না স্যার, বুঝতে পারিনি এখনো। তাহলে তুমি লাঞ্চ কমপ্লিট করে এসো। ওকে স্যার। আরিশ ওর রুমের দরজার আড়ালে দাঁড়িয়েই রয়েছে। কখন ওখান থেকে আরও যাবে সেই অপেক্ষায়। বেশি বকাবকি করে ফেলেছে। লাঞ্চ টাইম বলে সমস্ত স্টুডেন্ট চারপাশে ঘোরাঘুরি করছে। সানা আর আরও দুজনে হেঁটেই যাচ্ছে, আর আরও চোখে জল টলমল করছে। সানা বুঝতে পারলেও কিচ্ছু বলার সাহস করে উঠতেই পারছে না, কারণ যদি এখনও কিছু বোঝাতে যায় আরও কিছুই বুঝবে না, উল্টো ওকে আরও 2-4টা কথা শুনিয়েই দেবে। আরও জানে না যে আরিশের নতুন রুমটা কোথায়, তাই আরিশের রুম পার ঘুরে যখন যাচ্ছিল তখনই হাতে হালকা টান দিয়ে একজন ওকে রুমের মধ্যে ঢুকিয়ে নিল। এর মধ্যে অনুভব করলো আরও সানা দেখতে পেল আরিশকে। আরিশ ইশারায় ওকে ক্যান্টিনে যাওয়ার জন্য বলল, আর ওরাও আসছে। আরও আরিশকে দেখে বলল, আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, আমার হাতে লাগছে। হাতটা ছাড়ানোর চেষ্টা করে। আরিশ আরুকে ওর বুকে জড়িয়ে নিল। আরিশ আরুকে বুকে জড়িয়ে নিতেই আরু কেঁদে ফেলল ফুপিয়ে ফুপিয়ে। আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আমার দোষটা কি বলবেন? আমি জানি তো আপনার এখন আর আমাকে ভালো লাগে না। আপনি সবকিছু এখন আমার থেকে এড়িয়ে যান। কোনোদিন হয়তো বলবেন, আরো পাখি, তুমি আমার জীবন থেকে চলে যাও। আরুকে বুক থেকে সরিয়ে নিয়ে ওর ঠোঁটজোড়া দখল করে নিল আরিশ। বেশ কিছুক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথাটা কখনো মুখে আনবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না আমি। তুমি কি তা জানো না? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাও জানো।
তারপরও কেন এসব মুখে আনো বলো তো? তাহলে আপনি আমাকে ওইভাবে বললেন কেন সকলের সামনেই? কারণ তুমি খুব অমনোযোগী তাই। তুমি কি জানো, তুমি যখন অন্য দিক তাকিয়েছিলে, তখন আমি আর স্যার আসতেই আচ্ছা তখন আমি আর স্যার আসতেই যখন সবাই উঠে দাঁড়ালো, তুমি অন্যদিকে তাকিয়েছিলে, তাই সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমাকে নিয়ে হাসাহাসি করার কি আছে? আমাকে দেখে কি হাসি পায়? তুমি তো আমার আরু পাখি, ওকে দেখে কেন হাসতে যাবে? ওরা তো আমার দিকে তাকিয়েছিল। আমি তো ওদের ক্রাশ, তাই না? আরুর দিকে চোখ মেরে। আরু রাগী চোখে আরিশের দিকে তাকালো। খবরদার, এসব কথা দুবার মুখে আনলে আমি আর আপনাকে আসতে দেব না। কেন, হিংসা হয় বুঝি? আরু আরিশকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে বলল, তা হবে কেন? আমি তো ভাবছি একটা নতুন করে প্রেম করব। কি ভালো হবে, তাই না? তুমি করলে আমিও করতে পারি। আরু আরিশের কলার ধরে বলল, সে কথা ভুলেও ভাববেন না। বলে আরিশকে জড়িয়ে ধরলো। আর আরিশও পরম আবেশে আরুষিকে জড়িয়ে ধরলো। একটা কফি শপে বসে আছে আরিশ, আর তার সামনেই বসে আছে আহান। তুমি আরুকে সমস্ত সত্যি কথা বলেছো? আচ্ছা, আমি এখনো ওকে সমস্তটা বলিনি, তবে কালকে বলবো। না জানি ওর মনের উপর দিয়ে কতটা প্রেশার যাবে যখন সমস্তটা জানাবে। চিন্তা করবেন না ভাইয়া, আপনার বোনের সারা জীবনের দায়িত্বটা যখন নিয়েছি, তখন ওর দুঃখটাকেও ভাগ করে নেব, আর নিজের সমস্ত সুখটাকে উজাড় করে দেব। কালকে ওর সব আচ্ছা কালকে ওর সব আমি ওকে ফিরিয়ে দেব, যা ওর প্রাপ্য। আমার বাবা এতদিন ধরে এই দিনটির অজন্যই অপেক্ষা করছিলেন। তবে আরুর এই 20তম জন্মদিনের কথা বলতেন বারবার। তবে তার পিছনে যে এতটা কুৎসিত একটা উদ্দেশ্য থাকতে পারে, তা যদি আমরা আগে জানতাম তাহলে এতটা খারাপ পথে ওনাকে এগোতে দিতাম না। ওনাদের জায়গায় উনি ঠিক ভাইয়া। আজকাল কে চায় বলুন তো একটা বাইরের মেয়েকে নিজের সমস্ত সম্পত্তি দিতে? তুমিও এ কথা বলছো? আরিশ মুচকি হেসে এই কফিতে চুমুক দিয়ে বলল, এটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাটা বলছি। আমিও চাই না যে আরু পাখি অন্য কারো সম্পত্তি নিক। তার কোনো প্রয়োজন নেই। আমার যা আছে তাতে ওর চলে যাবে ভালোভাবেই। আর আশা করি ভবিষ্যতে আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। আমি নতুন সব ধরনের ব্যবস্থা করেছি। আরু পাখি সই দিয়ে আপনাকে আপনার সমস্ত সম্পত্তিটা দিয়ে দেবে। কিন্তু আমার এই সম্পত্তি চাই না। কিন্তু ভাইয়া, ওটা আপনার প্রাপ্য অধিকার, তাই না চাইলেও আপনাকে তা নিতে হবে। আমি চাই না আমার আরু পাখি কোনো খারাপ কাজের তকমা লাগিয়ে ঘুরুক। সেটা আপনি হয়তো না মানলেও আপনার বাবা সারা জীবন এটাই বিশ্বাস করবেন। তাই উনি যা চাইছেন সেটাই পূরণ করব আমি। আহান চুপ করে আছে, মাথা নিচু করে। ওর বাবার করা কার্যক্রমের কারণে ও খুবই লজ্জিত। এখন আরিশকে ভরার মতো তার মুখই নেই। ভাইয়া, কালকে আপনি আর মামুনি আসবেন আমাদের বাড়িতে আরুর জন্মদিন উপলক্ষে। যতই হোক আপনারা ওর নিজের মানুষ। নিজের মানুষ আর হতে পারলাম কই? নিজের মানুষ হলে ওকে খারাপ মানুষদের থেকে রক্ষা করতে পারতাম। আপনারা দুজনেই হলেন এমন একজন যারা ওকে এতদিন ভালোবেসে এসেছেন, ওকে ভালোবেসে বড় করে তুলেছেন। তাই নিজেদেরকে একটা মানুষের খারাপ কাজের কারণে ছোট ভাববেন না। আহান আরিশের হাতে নিজের হাতটা রেখে বলল, আমার বোনকে তুমি ভালো রেখো। ছোটবেলা থেকে কখনো খারাপ মানুষের ছায়া লাগতে দেইনি আমি। ওর সাথে কথা না বলে আমি নিজেও কষ্ট পাই। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না আরু পাখিকে নিয়ে। আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন, না হলে মন খারাপ করবে। সন্ধ্যাবেলায় আরুষিকে নিয়ে আরিশ ওদের ফার্ম হাউসে চলে এসেছে। আরুষিকে একান্তে জন্মদিনের শুভেচ্ছা ভালোবেসে জানাতে চায়, আর তার সঙ্গে নিজের সমস্ত ভালোবাসার প্রকাশ করতে চায়। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে দুজনে। আরিশের কাঁধে মাথা রেখে যেন অদ্ভুত এক শান্তি পাচ্ছে আরু। হঠাৎ আমাকে এখানে নিয়ে আসলেন আপনি? ইচ্ছা হলো তোমার সাথে একান্ত সময় কাটানোর, সেই কারণে। আমি ভাবছি আবার একবার বিয়ে করব। আরিশের কথা শুনেই আরুর বুকের ভেতর ধক করে উঠল। তার মানে কি সত্যি ওকে ছেড়ে দেবে? পর মুহূর্তে আরু সরে এলো আরিশের থেকে। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, আরে পাগলি, আমাদের আবার বিয়ের কথা বলছি। তোমার সাথে ভাবছি আবার বিয়ে করব বলে আরুকে আবার নিজের সাথে জড়িয়ে ধরল। আরুর যেন এবার প্রাণ ফিরে পেল। আরিশের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে নিল।
আর হাত দিয়ে আরিশের শার্ট খামচে ধরে বলল। কখনো আমাকে ছেড়ে যাবেন না, তাহলে আরিশ আর আরুকে কিছু বলতে দিলই না। আরুষি ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল পরম আবেশে। একটা কালো কাপড় দিয়ে আরুর চোখটা বেঁধে আরিশ তাকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরুর যেহেতু চোখটা বাঁধা, তাই সে জানেই না আরিশ কোথায় নিয়ে যাচ্ছে আর এরপরেই বা কী হতে চলেছে। ওর যে আজ জন্মদিন সেটা ওর মনেই নেই। যদি মনে থাকতো তাহলে বুঝতে পারতো যে আরিশ ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এমনটা করছে। কিন্তু বরাবরের মতোই আরও তো একটা বলদ। আরও চোখে হাত দিতেই আরিশ বলে উঠল। একদম নয় আরু পাখি, আমি যখন তোমাকে চোখ খুলতে বলবো তখনই তুমি চোখ খুলবে, তার আগে নয়।